স্বাগত জানাচ্ছি দ্য ক্রিকেট শোতে ফ্রি সেগমেন্টে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা হবে। প্রথম যে কমেন্টটা করেছেন মোহাম্মদ মাসুম রহমান, তিনি বলছেন ক্রিস ওকস কি পারবে কেন উইলিয়ামসনকে থামাতে? মানে ক্রিস ওকস কেন উইলিয়ামসন, যেটা আমরা মূল সাথে আলোচনা করছিলাম, বড় নাম, এবং ক্রিস ওকস কেন উইলিয়ামসন হেড টু হেড, এটা একটা দেখার মতো বিষয় নিশ্চয়ই বিপিএলে, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। দেখেন, ক্রিস ওকস অলরেডি একটা ম্যাচ খেলেছে, আর কেন উইলিয়ামসন আজকে ফ্লাই করে এসে আজকেই তিনি মাঠে নামবেন। ক্রিস ওকসের মতে মানে তিনিও এসেই জিতিয়ে দিয়েছেন দলকে। কেন উইলিয়ামসনের ওপরও সেই দায়িত্বটা থাকবে আজকে রাজশাহীর হয়ে। বাট আমার মনে হয় ওকস লাস্ট দিন যেই মানে রিদমটা পেয়েছে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। বাট ইটস আবার কেন উইলিয়ামসন, এটা আসলে বলা সম্ভব না। দ্যাট ওয়াজ ফেনোমেনাল, মানে অ্যাট এনি ডে আপনি লাস্ট বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতাবেন, মানে সেটাই, এটা আনবিলিভেবল। এবং যেই এক্সপেকটেশন ছিল সিলেটের ক্রিস ওকসের প্রতি, তিনি মিটিয়ে দিয়েছেন সেটা। যে মানে বলহাতেও হি ওয়াজ ব্রিলিয়ান্ট, পয়সা উসুল, হ্যাঁ বলহাতেও দুটো উইকেট নিয়েছিলেন। মানে আপনাকে আনা হয়েছে যে জন্য, ঠিক আছে, আপনি সেই কাজ করে দিয়েছেন। বাট মানে দেখেন, 6 বলে 9 রান লাগতো, 5টা বল ফাহিম আশরাফ ডিফেন্ড করতে পারলো, লাস্ট বলে গিয়ে। দ্যাট ওয়াজ কোয়াইট আনফরচুনেট ফর রংপুর রাইডার্স, বাট সিলেট মানে তারা ব্রিলিয়ান্ট খেলেছে। খুব মানে লাকি ছিল ব্যাপারটা। ফর কমেন্ট আর এইচ হৃদয়, তিনি বলছেন প্রিয় বাংলাদেশ ক্রিকেট অভিভাবকগণ, এবারের বিপিএল আয়োজনে আপনারা কতটুকু সফল বলে মনে করেন এবং বিপিএল কি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতি কিনা? অভিভাবক আমরা নই, মানে আমাদের কি অভিভাবক বলেছেন? অভিভাবক যারা তারা যদি সেটার উত্তর দিতে পারবেন। এবং হ্যাঁ, আদর্শ প্রস্তুতি কিনা এইটা একটা ভালো পয়েন্ট। মানে বিপিএল এর টাইমিংটা খুব সুইট স্পটে পড়েছে, মানে বিশ্বকাপের ঠিক আগেই। মানে এর চেয়ে বেটার প্রস্তুতি আর কি হতে পারে? আপনি একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে খেলছেন, খেলার ছন্দে আছেন, এবং বাংলাদেশের স্কোয়াডের যারা আছেন শুরুর ভাগে তারা খানিকটা খাবি খাচ্ছিলেন ম্যাক্সিমাম প্লেয়ারই। পরবর্তীতে কিন্তু তারা ফাইট ব্যাক করেছেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মুস্তাফিজুর রহমান, প্রত্যেকেই কিন্তু। বোলারদের কথা বলতে গেলে কিন্তু বলতে হয় যে বেশ ভালো প্রস্তুতি বোলারদের হয়েছে। ব্যাটারদের ক্ষেত্রে এটা মিক্সড এক্সপিরিয়েন্স গিয়েছে এবার বিপিএলে, সেটা বলা যায়। হ্যাঁ, মানে আদর্শ প্রস্তুতি, আদর্শ বলে আসলে কিছু নাই, কিন্তু ওই যে মানে হ্যাঁ, একদম বিশ্বকাপের আগ মুহূর্তে যখন আপনি বিপিএল এর মতো খেলছেন, এবং যদি একটা সিরিজ খেলতো কোনো একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে, তো সেটা হ্যাঁ, সো বিপিএল আপনি মিক্সড আপ প্লেয়ারের সাথে খেলতে পাচ্ছেন, এটার একটা সুযোগ রয়েছে। ইনফ্যাক্ট এইটা বলা উচিত যে 2025-এ বাংলাদেশ সম্ভবত 30টা আন্তর্জাতিক টি-20 খেলেছে, সেটাই আসল প্রস্তুতি। মানে আপনি যখন অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেখানেই যাবেন সেখানেই টি-20 খেলবেন, তখন এর চেয়ে বেটার প্রস্তুতি আর মনে হয় না কিছু হতে পারে বলে। হ্যাঁ, লাস্ট বছরটাই বাংলাদেশ অনেকগুলো টি-20 খেলেছে, 30টার মতো। তো সেখান থেকে আসলে বিশ্বকাপের প্রস্তুতিটা তো সেখান থেকেই শুরু হয়েছে। পরের কমেন্ট সানি আহমেদ, তিনি বলছেন সিলেট যে এভাবে বিদেশি খেলোয়াড়দের আনলো তা কি দলের জন্য ভালো দিক কিনা, তা আপনারা কিভাবে দেখছেন? অপরদিকে রাজশাহীর দলও কম নয়, সিলেটের জেতার কতটুকু সুযোগ দেখছেন? ভালো দিক, খারাপ দিক কেন হবে? মনে হয় আমার কাছে ভালোই। হ্যাঁ, মানে খারাপ দিক কেন হবে? ফ্র্যাঞ্চাইজি লিগ, আপনি যাকে পারবেন আনবেন। মানে একটা খারাপ দিকই হতে পারে, অপোনেন্টের জন্য খারাপ হতে পারে। আর দেখুন ব্যাপারটা কি, একটা জিনিস কি, ধরুন ট্রাভেল করা, এই জিনিসটা আপনার আমার কাছে যতটুকু হেক্টিক, ওনাদের জন্য অতটা হেক্টিক না। এই জিনিসটা প্রথমবার জানলাম বিপিএল এ গিয়ে বেশ কিছু টিম ম্যানেজমেন্টের লোকজনের সঙ্গে, তারা বলছেন যে দে আর ইউজ টু ইট। যেমন জিমি নেশন যখন এসছেন, অনেকটা ফ্লাই করে আসতে হয়েছে, বা বেশ কিছু প্লেয়ারই ফ্লাই করে এসে হামেশাই খেলে থাকেন এবং ভালো খেলেন। খারাপ খেলারও রেকর্ড আছে বেশ কিছু প্লেয়ারে। আমরা নিকোলাস পোরানের কথা বলতে পারি, রংপুরে এক সিজন আগে তিনি এসেছিলেন, পারফর্ম করতে পারেননি। তো এই ব্যাপারগুলো মানে হিট অর মিস, মানে আপনার ভালো হতেও পারে, নাও হতে পারে। এই রিস্কটুকু ফ্র্যাঞ্চাইজিদের নিতে হয় আসলে, এবং ইটস ভেরি এক্সপেন্সিভ থিং। হ্যাঁ, ইউজ টু ইট, কারণ তারা ম্যাক্সিমাম তাদের বছরই চলে এভাবে ট্রাই করে করে বিভিন্ন যারা জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেলে খেলে থাকেন তাদের জন্য ইটস নট দ্যাট টাফ। ট্রু। পরের কমেন্ট, যে সিলেটের জেতার সুযোগ কতটুকু দেখছেন? এটা আসলে প্লে অফে না, ইটস ভেরি টাফ টু প্রেডিক্ট। মানে দিস কুড বি এনিওয়ানস গেম, এবং যখন কোয়ালিফায়ার 2, মানে দুটো দলই কিন্তু জানে তারা একদম খাদে পড়ে গিয়েছিল। হ্যাঁ, সিলেট সবশেষ ম্যাচটা জিতেছে, তারা হয়তো বা একটু আপার হ্যান্ডে থাকবে। রাজশাহী আবার থ্রু আউট দ্য টুর্নামেন্ট চমৎকার খেলেছে, তারাও সেখানে জায়গায় কনফিডেন্স পাবে। চট্টগ্রামের কাছে হেরে যাওয়াটা হয়তো বা খানিকটা তাদেরকে ব্যাকফুটে রাখতে পারে। আজকের ম্যাচটা মানে যেমন জাস্ট একটা ম্যাচ, এখানে আসলে ভালো খারাপ বলে যে একটা দিন যার ভালো যাবে বা খারাপ যাবে এরকম, এবং এমন হতে পারে যে একটা বলের গেম আজকে শুধু। ডেফিনেটলি সেটাও হতে পারে। ওকে, পরের কমেন্ট মোহাম্মদ ফারদিন আহমেদ, তিনি বলছেন সব বিভাগ থেকে প্রতি বছর দল দেওয়া হয়, কিন্তু ময়মনসিংহ থেকে কেন দল দেওয়া হয় না? সামনের বিপিএল এ ময়মনসিংহের দল চাই।
নোয়াখালীরা মানে আন্দোলন করতে 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 ফাইনালি পেয়েছে। এবার ময়মনসিংহবাসী আপনারাও আন্দোলন শুরু করে দিন যাতে নেক্সট বিপিএল এ আমারও ময়মনসিংহ। সো অবশ্যই আমি যিনি কমেন্টটা করেছেন তার সঙ্গে শতভাগ একমত। ফারদিন ময়মনসিংহ এবং ময়মনসিংহ একটা বিভাগ কিন্তু আমরা ভুলে যাই, ঠিক আছে? হ্যাঁ, বিভাগীয় দলের মধ্যেও আপনি বলতে পারেন যে এবার তো খুলনা বরিশাল নেই, কুমিল্লা তো এখনো বিভাগ হয়নি। তো সেই জায়গায় এইটা কি মানে টিমগুলো এক্সপ্যান্ড করা, সেই জায়গায় হয়তো বা বিসিবি কিছু উদ্যোগ নেবে, সেটা আমরা আভাস পেয়েছি। এবারে যেহেতু তড়িঘড়ি করে করা হলো, সেই জন্য খুব একটা ব্লেম আসলে বিসিবিকে দেওয়ার সুযোগ নেই, হয়তো বা ফিউচারে হতেও পারে সেটা। এটা আমি অনেকবার চেয়েছি, কারণ দেখেন না মানে ওই যে নোয়াখালী টিম চাই, মানে বিভাগ চাইয়ের সঙ্গে সঙ্গে নোয়াখালী একটা দল চাই বিপিএল এ, অনেক সময় অনেকে বলেছে। তো আমার মনে হচ্ছে আচ্ছা নোয়াখালী থেকে ময়মনসিংহ ডিজার্ভ বেশি করে। নোয়াখালীর ফ্যানরা যে এনথুসিয়াস্টিক, মানে টানা 6টা ম্যাচে হেরেও তাদের এনথুসিয়াজম কমেনি, 30টা বাস তারা নিয়ে সিলেটে গিয়ে খেলা দেখে এসছে। তো এর চেয়ে বেটার আর মানে কারা দিতে পারে? বাট সেই দিকে এসে হ্যাঁ মানে কিছুটা হাসান ইসাকিল বলেন কিংবা পেয়েছে নোয়াখালী দর্শকরা পেয়েছে। সো আমারও মনে হয় যে মানে ময়মনসিংহের একটা দল হলে ওই পাশটাতে আরো ক্রেজ অনেক বেশি বাড়বে বিপিএল এর। পরের কমেন্টে যাব, সাগর খান, তিনি বলছেন শেখ মাহেদীকে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল, কিন্তু কোনো ম্যাচে না ট্রাই করেই তাকে বাদ দেওয়া কিভাবে দেখেন? তিনি তো ভালো ক্যাপ্টেন্সি করছেন। ভেরি গুড পয়েন্ট। মানে চট্টগ্রাম টিমটা দে আর ইন দ্য ফাইনালস রাইট নাও, এবং শেখ মেহেদীও কিন্তু লেটলি প্রতিটা ম্যাচেই ব্যাট হাতে বল হাতে ডেলিভার করছেন, এবং সবশেষ ম্যাচেও 9 বলে 19 রান করে তিনি ম্যাচের ভাগ্য বদলেছেন। এবং এই জায়গায় একটা জিনিস কি, শেখ মেহেদী টি-20তে কিন্তু এখন বলতে গেলে ওয়ান অফ দ্য ভেরি ফিউ অটো চয়েসেস। মানে শেখ মেহেদী কোনো না কোনো সিরিজে থাকবেনি, হয়তোবা সবগুলো ম্যাচ নাও খেলতে পারে, নাসুমের সঙ্গে সফল করা হতে পারে, রিশাদের সঙ্গে সফল করা হতে পারে, বাট স্কোয়াডে তিনি থাকবেন এটা কনফার্ম। এবং তার উপর বিসিবি কিন্তু অনেক দিন ধরে ইনভেস্ট করেছে, এবং সেই আউটকামটা তিনি দিচ্ছেন, এবং প্রতিনিয়তই একজন ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলছেন, এবং তার লিডারশিপ কোয়ালিটি যে আছে এটাও তিনি এবারে প্রমাণ করেছেন। এবং এই ব্যাপারটা আমি পার্সোনালি যদি বলি, ভাইস ক্যাপ্টেন দিয়ে খেলানো হলো না, বাদ দিয়ে দেওয়া হলো, আবার চেঞ্জ হলো ভাইস ক্যাপ্টেন। ভাইস ক্যাপ্টেন ইজ এ ভেরি মিস্টেরিয়াস থিং। মানে কখন কে হচ্ছে অনেক সময় জানে না যে কারা, মানে আমরা কনফিউজড হয়ে যাই ভাইস ক্যাপ্টেনকে। সো আমার মনে হয় যে শেখ মেহেদীর নামটা ইটস কোয়াইট আন্ডাররেটেড। ইট ইজ এ বিট আন্ডাররেটেড। আমি আপনার সঙ্গে এগ্রি করি। পরের কমেন্টস, লিমন দাস, তিনি বলছেন সিলেট টাইটান্সের মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবেন? মিরাজের পারফরমেন্সে কি দলে কোনো ভালো ইফেক্ট পড়েছে এই পর্যন্ত? ওভারঅল ব্যাটিং অ্যান্ড বোলিং টি স্পোর্টস। লাস্ট গতকালের আমার ওই যে মনে পড়ছে, এটা নিয়ে অনেক মিম হয়েছে চারপাশে, মানে এভাবে যে আঙুল তুলে দৌড়টা দিয়েছেন মিরাজ, ঠিক আছে, আমার যে পারফরমেন্স 0%, সেলিব্রেশন 100%, এরকম লিখে অনেকে আসলে বলছেন। কি মিরাজ কিস করেছিলেন? মানে যেভাবে তিনি হাক করেছেন সেম লাইক হিজ কিসিং। একটা ফুটেজ মানে ছিল মিরাজ মেবি মানে ওই যে যখন একদম ছক্কাটা মেরে আর কি বেরিয়ে যাচ্ছেন তখন কংগ্রেস করছিলেন অর সামথিং, ক্রিস ওকস আসলে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না, এরকম টাইপ একটা ফুটেজ ছিল। মানে সেটা আসলে যাই হোক মানে মোমেন্টামের একটা ব্যাপার ছিল সেখানে, তিনি হেঁটে যাচ্ছিলেন। মেহেদী মিরাজ কিন্তু মানে বাংলাদেশের ক্রিকেটে আপনি মেহেদী মিরাজকে ডিউ ক্রেডিট আপনাকে দিতেই হবে। মানে টেস্টে বলুন, ওয়ানডেতে বলুন, টি-20তেও তিনি খেলে থাকেন। এবারের বিপিএলটা মেহেদী মিরাজের যায়নি, মানে গতবারেও সম্ভবত হি ওয়াজ অ্যামং দ্য লিডিং উইকেট টেকার্স। সো এবারে এসে ক্যাপ্টেন্সির প্রেশার হোক বা সব কিছু মিলিয়ে খুব একটা সুখকর যায়নি। তবে সবশেষ ম্যাচটায় কিন্তু একটা ক্রুশাল টাইমে তিনি কিন্তু স্যাম বিলিংসের সঙ্গে জুটিটা বেঁধেছিলেন। হয়তোবা ইনিংসটা সেই অর্থে টি-20 সুলভ নয়, তবে যেই ধরনের উইকেটে 111 রান ডিফেন্ড করতে ওইটাই দরকার ছিল। এক্স্যাক্টলি, তো ওই ধরনের ইনিংসটা মানে বড় ম্যাচে কিন্তু মেহেদী মিরাজ পার্থক্য গড়ে দিতে পারেন, তিনি সেটা আরেকবার প্রমাণ করেছেন। এবং আজকের যে ম্যাচটা আছে সেখানে বা যদি ফাইনালে সিলেট যায় সেখানেও তাকে এফেক্টিভ রোল প্লে করতে হবে, এটা হয়তো বা সিলেটবাসীদের দাবি তার কাছে থাকবে। আর একটা জিনিস দেখেন যে এই মেহেদী হাসান মিরাজকেই তো দর্শকরাই নেক্সট সাকিব আল হাসান তকমা মানে দেওয়াটা শুরু করেছে, ঠিক আছে। সো এমনিতে সেই তকমাটা আসেনি, ডেফিনেটলি হি পারফর্মড, সেখান থেকে এসেছে। পর কমেন্টে যাব, জাহিদ হোসেন, তিনি বলছেন ক্রিস ওকসের শেষের সিক্সটা কিভাবে মূল্যায়ন করবেন? আমরা তো নিদাহাস ট্রফির সিক্সের কথা, আমার তো নিদাহাস ট্রফির সিক্সের কথা মনে পড়ে গেছে, সেম কাভারের উপর দিয়ে বল গিয়েছে। ইয়েস, এটা কালকে সবাই বলেছে, সবার এটাই মনে পড়েছে, মানে দ্য রেজেম্বলেন্স ইজ আনক্যানি, সবাই ফিল করতে পেরেছে বলা গেছে। এবং হ্যাঁ, এটা আসলে কি বলবো, মানে $1 মিলিয়ন মোমেন্ট। মানে টি-20তে ধরুন এবারের বিপিএলে কিন্তু বেশ কটা ম্যাচই অনেক টাইট হয়েছে, এবং সুপার ওভারেও রাজশাহী রংপুরের ম্যাচটাই গিয়েছিল, হ্যাট্রিক হয়েছে মনে হয় 3টা বা 4টা ইফ আই এম নট রং। সো অনেক ধরনের আনইউজুয়াল স্টাফস ঘটেছে, সেঞ্চুরি হয়েছে অনেকগুলো।
হাসান ইসাকিল এসে সেঞ্চুরি করেছেন, শান্ত সেঞ্চুরি করেছেন। তো এই জায়গাটায় বিপিএল এবারে বেশ পয়সা উসুল একটা মানে বাম্পার হিট বিপিএল গেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এইটুক ক্রেডিট মানে বিসিবি এবং সবগুলো ফ্র্যাঞ্চাইজি ডিজার্ভ করে। তবে অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি লিগ মানে যেরকম রানটা একটা ফ্র্যাঞ্চাইজি লিগে এক্সপেক্ট করা হয় সেই ধরনের রান তো ধরেন আপনি যদি টপ রান গেটারদের লিস্টটা দেখেন সেখানে আপনি দেখবেন যে মানে 200-300 রান যে সেই রানে হচ্ছে মানে মানে হাইয়েস্ট রান গেটারদের রান, কিন্তু সেটা আপনার কি 10 ম্যাচ 11 ম্যাচে। আবার আপনি হাসান ইসাকিলের রানটা দেখেন 200 সামথিং তার রানটা, সেখানে তিন ম্যাচে করেছেন। সো আলটিমেটলি যে তার মানে জায়গাটা বোঝা যায় যে মানে এটা ফ্র্যাঞ্চাইজি লিগের মানে ব্যাটিং অর্ডারটা এরকম হওয়া উচিত। মানে সবসময় মানুষ বিপিএল এর রানটা এক্সপেক্ট করে, আমার মনে হয় যে আরও একটু। সিলেটেও আমরা কিন্তু লো স্কোরিং ম্যাচ দেখেছি, হাই স্কোরিংও দেখেছি, ইভেন মিরপুরে এসে কালকে লো স্কোরিং এর আগের দিনও কিন্তু আমরা 170 ম্যাচ দেখেছি। মানে কন্টিনিউয়াসলি আরেকটু আসলে মানে রান গেটিং হলে আরও বেশি এনজয়েবল হয়। ট্রু, এটা আমি আপনার সঙ্গে অ্যাগ্রি করি। এবং লিডিং রান স্কোরারদের মধ্যে এই যে এত বেশি রান না থাকা, এটা আবার আরেকটা ইন্ডিকেশনও যে অনেক টিম এফোর্টে খেলা হয়েছে, প্রায় সবাই রান করতে পেরেছে, বোলারদেরও ক্রেডিট রয়েছে। তো সেই জায়গায় সাকসেসফুল বিপিএল সোফার, এবং আর মাত্র 2টো ম্যাচই বাকি আছে। লেটস সি কি হয়, এবং নিশ্চয়ই খানিক বাদেই দর্শক খেলা দেখতে বসে যাবেন টি স্পোর্টস এর। এখনই বসে যান, এখনই শুরু হয়ে যাচ্ছে, মানে আমরা চলে যাচ্ছি আর আপনারা বসে যান আসলে টি স্পোর্টসে খেলা দেখতে। বিপিএল এর সেকেন্ড লাস্ট ম্যাচ, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আবারও ক্রিকেটের আপডেট নিয়ে আমরা হাজির হয়ে যাব দ্য ক্রিকেট শোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.